আমাদের নাগরিকদের উদ্দেশ্যে সেটি অনলাইনে প্রকাশ করা হবে এবং তার ধারাবাহিকতায় হয়তো ৩ তারিখে তারা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সেটি একটা রিচুয়ালের মতো করে ঘোষণা করতে পারে। একেবারে কোনো ধরনের নির্বাচন না হওয়ার চাইতে গণভোট হওয়াটাও এক ধরনের আমি বলবো সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হবার একটি ধাপ হতে পারে। আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো তাহলে তাদের জীবন সংশয় মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সার্জিস আলম এমনটি বলেছেন এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। আর হাসনাত আব্দুল্লাহ আগে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলেছিলেন এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন। তো সেই জন্যে এটা আপনার সেই পার্সপেক্টিভে দেখাটা ভালো। আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি যুক্তরাষ্ট্রে এই বিষয় নিয়ে, যেহেতু এটা তার স্পেশালাইজেশন বলতে পারেন বা এই স্পেসিফিক অ্যাসাইনমেন্ট তাকে দেয়া আছে এবং মার্কিন স্বার্থের সংশ্লিষ্টতা আছে বিষয়টা নিয়ে, আপনার বিশেষ করে বার্মা অ্যাক্ট আপনার প্রণীত হওয়ার পর থেকে, তো ফলে আপনার সেটি আমার ধারণা অত্যন্ত স্বাভাবিক লজিক্যাল একটা বিষয়। আর এখানে জুলাই সনদ বা জুলাই ঘোষণার যে ব্যাপারটি সেটি ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে এবং এগুলো মূলত যারা আন্দোলনে শরিক ছিলেন আপনার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে, তাদের কাছে এটি অনলাইনে পাঠানো হবে বা হার্ড কপি ফরওয়ার্ড করা হবে এবং তারপর আমি যতটুকু শুনেছি পিপল অ্যাট লার্জ, আমাদের নাগরিকদের উদ্দেশ্যে সেটি অনলাইনে প্রকাশ করা হবে এবং তার ধারাবাহিকতায় হয়তো ৩ তারিখে তারা শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সেটি একটা রিচুয়ালের মতো করে ঘোষণা করতে পারে। পরিবেশটা সংঘাতপূর্ণ হবে কি হবে না, এখন আমি যতটুকু এ পর্যন্ত শুনেছি যে ধর্ম নিরপেক্ষতার যে বিষয়টা সেটি পরিবর্তিত হবে, নতুনতর প্রত্যয় যুক্ত হবে সেখানে, আর আরো আরো কোনো ক্ষেত্রে পরিবর্তন আসবে। এখন যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে পুরো সংবিধান আপনার ফেলে দেওয়া হবে তাহলে বিষয়টা হবে একরকম, যদি সংবিধান সংশোধনের বিষয় হয় তাহলে বিষয়টা হবে একরকম, আর শুধুমাত্র ধর্ম নিরপেক্ষতা যদি বাদ যায় তাহলে বিষয়টা হবে আরেক। এখন পূর্ণাঙ্গ চিত্রটা যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অনুমান ভিত্তিক কথাই বলতে পারি, ডেফিনেটিভলি কোনো আপনার ব্যাখ্যা দিতে পারেন। তিনি তার যে কনসার্ন ব্যক্ত করেছেন সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং তার কথার মধ্যে সারবত্তা আছে। অন্য সকল বিবেচনা আমি বাদ দেই, যদি একটি বিষয়ে কনসেন্ট্রেট করি সেটি হচ্ছে রাষ্ট্রাচার বলে একটা বিষয় আছে। আমাদের বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে শোক আপনার পালন করা হচ্ছে, সেই শোক পালনকালীন সময়ে সরকার প্রধান কিভাবে আপনার লাইট মুডে থাকেন, তার তো চেহারা থাকতে হবে ভাব গম্ভীর এবং শোকে স্তব্ধ। সেখানে আপনার এই যে পানীয় সহযোগে হাসি তামাশা করা, এটি আসলে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের ওপর হেঁটে যাওয়ার সামিল, এটি কোনোভাবেই আপনার অ্যাকসেপ্টেবল নয়। আমি তো মনে করি আমাদের মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তার উচিত হবে এই আচরণের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া আনুষ্ঠানিকভাবে, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বাড়ি বাড়ি যাওয়া এবং পার্সোনাল অ্যাপোলজি প্রদান। বিষয়টা নিয়ে কোন রকম অ্যাপোলজি আমরা দেখিনি এবং এটি এখন গণদাবিতে রূপান্তরিত হচ্ছে। আপনি যে কনসার্ন ব্যক্ত করেছেন সেইটার ব্যাখ্যা আমি অবশ্যই আপনাকে দেব। একটি হচ্ছে, কোন চ্যানেলের গায়ে আওয়ামী লীগ বিএনপি লেখা নাই, আমরা সব চ্যানেলে যাই,
সব জায়গায় কথা বলি, এক। আর দ্বিতীয়ত প্রোটোকল যেটি সেটি সর্বত্র মেনটেন করি। এই যেমন আপনার কিছুক্ষণ আগে শুনেছেন আমি প্রফেসর ইউনূসের সমালোচনা করছি, কিন্তু তাকে সম্মান দিয়েই কথা বলছি। তাকে বলছি মাননীয় প্রধান উপদেষ্টা, যেমন সাবেক প্রধানমন্ত্রীকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় আপনার খালেদা জিয়া, তাকেও কিন্তু আমরা সম্মান দিয়ে কথা বলেছি। আজ পর্যন্ত কাউকে কখনো শিষ্টাচার বহির্ভূতভাবে সম্বোধন আমি অন্তত করিনি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আপনার গণভোট একটা গণতান্ত্রিক রীতি। বাংলাদেশের অতীত ইতিহাসে আমরা গণভোট আয়োজিত হতে দেখেছি। এটা চমৎকার একটি প্রস্তাব। একেবারে কোনো ধরনের নির্বাচন না হওয়ার চাইতে গণভোট হওয়াটাও এক ধরনের আমি বলবো সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হবার একটি ধাপ হতে পারে। এটা কালেকটিভ ফেলিওর, আমাদের সবারই কম বেশি দায় এবং দায়িত্ব আছে সাধারণ নাগরিক হিসেবে, আপনার আমার, আমরা এখানে যারা যুক্ত আছি সবার। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এককভাবে কোনো দলের উপর আমি দায় চাপানোর পক্ষপাতী নই। মূলত আওয়ামী লীগের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট কিংবা অনারেবল মিনিস্টার্স, তাদের প্রায় 110 জনের বেশি নেতৃবৃন্দ, তাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত যে অত্যাধুনিক ভবন সমৃদ্ধ জেলখানা, সেখানে সমবেত করা হয়েছে। এটা নিয়ে দুই ধরনের আশঙ্কা ব্যক্ত হতে শুনেছি আমি। একটি হচ্ছে ৩রা নভেম্বর 1975-এ যেরকম 4 শীর্ষ নেতাকে আপনার জেলখানার ভেতর মেরে ফেলা হয়েছিল, সেরকম একটা নতুন ধরনের ডিজাস্টার হতে পারে। আর এর আরেকটি দিক হতে পারে যে আপনার খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন, সেরকম একটা কিছু কনভিন করা হতে পারে রিফর্মড আওয়ামী লীগ গঠনের অংশ হিসেবে। এবং যদি নেতৃবৃন্দ রাজি হন, তাহলে ইনক্লুসিভনেসের যে শর্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হাজির করা হচ্ছে, সেটি পরিপূরণে এই ধরনের উদ্যোগ কাজে লাগতে পারে।